হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ থেকে আমি শুরু করতে চললাম ক্লাস 11 সেমিস্টার 1 সাতটা পাবলিকেশন বই থেকে কাইনেমেটিক্সের প্রথম অধ্যায় সরল রৈখিক গতি, মোশন ইন স্ট্রেট লাইন বা আমরা বলতে পারি একমাত্রিক গতি অধ্যায় থেকে থিওরি ভিত্তিক ক্লাস। কাইনেমেটিক্স অধ্যায়টি শুরু করার আগে আমরা পদার্থবিদ্যাকে কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি, এই কাইনেমেটিক্স শব্দটি আসলো কোথা থেকে সেটা আমরা দেখে নিই, তাই না? চলো তাহলে আমরা প্রথমে পদার্থবিদ্যাকে ক্লাসিফাই করি। যদি আমরা ফিজিক্সকে ভাগ করি, প্রথমত ফিজিক্সকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো ক্লাসিক্যাল ফিজিক্স এবং দ্বিতীয় হলো আমাদের মডার্ন ফিজিক্স। এই ক্লাসিক্যাল ফিজিক্সের আবার কয়েকটি পার্ট আছে, যেমন একটা পার্ট হলো আমাদের মেকানিক্স, তারপরে পরবর্তীতে আমরা লাইট পড়ব বা অপটিক্স পড়ব, তারপরে আমরা পড়ব থার্মোডাইনামিক্স, ইত্যাদি পার্টগুলো আমরা পরবর্তীতে পড়ব। এবং মডার্ন ফিজিক্সের মধ্যে কোন কোন পার্ট পড়ে থাকে, যেমন নিউক্লিয়ার ফিজিক্সটা এখানে আমরা পড়ব। তারপরে কোয়ান্টাম ফিজিক্স, এই পার্টগুলো আমরা মডার্ন ফিজিক্সের মধ্যে পড়ব। এবার মেকানিক্স বা বলবিদ্যার মধ্যে আবার আমরা তিনটা পার্ট পড়ব। কি? একটা হলো আমাদের এই কাইনেমেটিক্স, একটা হলো স্ট্যাটিক, আর একটা হলো আমাদের ডায়নামিক্স। ওকে, বা এই ডায়নামিক্সকে আমরা কাইনেটিক্সও বলতে পারি। এই কাইনেমেটিক্সেরই প্রথম অধ্যায় যেটা আজকে আমরা আলোচনা শুরু করব সেটা হলো আমাদের সরল রৈখিক গতি। কাইনেমেটিক্স কি? যেখানে গতির বর্ণনা সম্পর্কে আলোচনা করা হয়, গতির কারণ সম্পর্কে আলোচনা করা হবে না, শুধুমাত্র গতির বর্ণনা সম্পর্কে আলোচনা করা হবে, তাকে আমরা বলবো কাইনেমেটিক্স। এই অধ্যায়টা হচ্ছে আমাদের সরল রৈখিক গতি বা একমাত্রিক গতি। স্ট্যাটিক কোনটা? যখন কোনো স্থির বস্তু বা সাম্য অবস্থায় থাকা বস্তুর গতির সাম্য অবস্থা নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা বলবো স্ট্যাটিক্স। রেস্ট অথবা সমবেগে গতিশীল যেসব বস্তু তাদের গতির সাম্য অবস্থা নিয়ে আলোচনা করা হয় যেখানে, সেটাকে আমরা বলবো স্ট্যাটিক্স। এবং ডায়নামিক্স হচ্ছে এখানে গতির বর্ণনা এবং গতির কারণ দুটো নিয়েই যখন আলোচনা করা হবে, যেখানে গতির বর্ণনা ও কারণ দুটো নিয়েই আলোচনা করা হবে। আর কাইনেমেটিক্সের মধ্যে শুধুমাত্র গতির বর্ণনা থাকবে। এবার এই ডায়নামিক্স কোন অধ্যায়টাকে আমরা বলবো? ডায়নামিক্স হচ্ছে আমাদের নিউটনের গতিসূত্র। এই অধ্যায়টা মূলত আমরা ডায়নামিক্সের মধ্যে পড়ব। কমন। তাহলে এই গেল আমাদের ফিজিক্সের একটা শ্রেণী বিভাগ। তাহলে আজ থেকে আমরা শুরু করছি কাইনেমেটিক্সের একটি অধ্যায়, সেটা হলো মোশন ইন স্ট্রেট লাইন, সরল রৈখিক গতি। তো আমাদের এই অধ্যায়ের নাম কি? নাম হচ্ছে সরল রৈখিক গতি। তো সর্বপ্রথম আমরা আলোচনা করে নেব গতি বলতে আমরা কি বুঝি। যদি কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাকেই আমরা বলবো গতিশীল বস্তু, এবং তার যে অবস্থা তাকে আমরা বলবো গতি, তাই না? যদি কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে বলা হয় গতিশীল বস্তু, এবং তার এই যে অবস্থা তাকে আমরা বলবো গতি। আর স্থিতি তাহলে আমরা কাকে বলবো? বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন না
করে তাহলে তাকে সেই বস্তুকে আমরা বলবো স্থির বস্তু এবং তার এই অবস্থাকে আমরা বলবো স্থিতি। তাহলে আমরা আলোচনা শুরু করলাম সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি। সর্বপ্রথম আমরা দেখে নিব গতি কি, তাই না? গতি কি? গতি আমরা কাকে বলবো? যদি কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাকে বলা হয় গতিশীল বস্তু এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় গতি। ওকে, যেমনটা আমরা কল্পনা করতে পারি, ধরলাম এখানে একটা গাছ আছে, এই গাছের পাশ দিয়ে এরকমভাবে একটা রাস্তা চলে গেছে, এটা হলো আমাদের রাস্তা। এবার এখানে একটা বাড়ি আছে, আমরা কল্পনা করতে পারি, এখানে একটা বাড়ি আছে, এই হলো আমাদের একটা বাড়ি। এবং এই রাস্তা দিয়ে যদি কোনো একটা বাইক সামনের দিকে চলে যায়, তাহলে সর্বপ্রথম আমরা যখন চিন্তা করব যে এই গাছ এবং বাড়ি চিরকাল এই রাস্তার সাপেক্ষে একই জায়গায় থাকবে, তাই না? তাহলে এই যে বস্তু তাদেরকে আমরা কি বলে থাকি? স্থির বস্তু। আবার যখন এই গাছের সাপেক্ষে এই বাইকের কথা আমরা বলবো, এই বাইকটি কী হবে? সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করবে, গাছের সাপেক্ষেও স্থান পরিবর্তন করবে, বাড়ির সাপেক্ষেও স্থান পরিবর্তন করবে, তাহলে এটাকে আমরা, এই বস্তুটাকে আমরা বলে থাকি গতিশীল বস্তু এবং এই বস্তুর এই অবস্থাকে আমরা কি বলবো? গতি। তাহলে গতি আমরা দেখলাম। এবার স্থিতি, তাহলে আমরা কাকে বলবো? স্থিতি। যদি কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন না করে তবে ওই বস্তুকে বলা হয় স্থির বস্তু। স্থির বস্তু এবং বস্তুর এই অবস্থাকে বলা হয় স্থিতি। কমন? এই গেল আমাদের গতি ও স্থিতির একটা সাধারণ সংজ্ঞা। যদি কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে তাহলে তাকে বলবো গতিশীল বস্তু এবং বস্তুর ওই অবস্থাকে আমরা বলবো গতি। এবং যদি কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন না করে তাহলে সেটা হলো স্থির বস্তু, তার অবস্থাকে আমরা বলবো স্থিতি। ওকে, এইবার আমাদের যে গতিকে আমরা যদি শ্রেণী বিভাগ করি, গতিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো। স্থিতি মুছে দিলাম। এবার গতিকে আমরা কয় ভাগে ভাগ করব? গতিকে আমরা 3 ভাগে ভাগ করব। কি কি? একটা হলো একমাত্রিক গতি, একটা হলো দ্বিমাত্রিক গতি, আর একটা হলো ত্রিমাত্রিক গতি, আর একটা হলো ত্রিমাত্রিক
ত্রিমাত্রিক গতি। একমাত্রিক গতি কাকে বলবো? যদি কোনো বস্তু সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে আমরা বলবো একমাত্রিক গতি। যেমন পিঁপড়ের গতি, ট্রেনের গতি, এটা একটা সরল রেখা বরাবর গতিশীল হয়, তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা বলবো একমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি কাকে বলবো? যদি কোনো বস্তু কোনো তলের মধ্যে এলোমেলোভাবে চলাচল করে তাহলে তার যে গতি সেটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটি অক্ষ বরাবরই পরিবর্তনশীল হয়, তাহলে তার গতিকে আমরা বলবো দ্বিমাত্রিক গতি। এবং ত্রিমাত্রিক গতি কাকে বলবো? এবার যদি কোনো বস্তু কোনো স্পেসের মধ্যে ফ্রি জায়গার মধ্যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ তিনটি দিকেই তার গতিকে পরিবর্তনশীল করে তাহলে তার গতিকে আমরা বলবো ত্রিমাত্রিক গতি। যেমন একটা পাখির গতি, পাখি এক্স অক্ষ বরাবর যেতে পারে, ওয়াই অক্ষ বরাবর যেতে পারে, আবার জেড অক্ষ বরাবরও যেতে পারে, তাহলে এই ধরনের গতিকে আমরা বলবো ত্রিমাত্রিক গতি। কমন? তো একমাত্রিক গতির উদাহরণ হলো আমরা বলতে পারি পিঁপড়ের গতি। পিঁপড়ের গতি। দ্বিমাত্রিক গতি হলো কোনো তলের মধ্যে গতিশীল বস্তু, কোনো সমতলে গতিশীল বস্তু। আর ত্রিমাত্রিক গতি হলো যেমন পাখির গতি। এটা হলো আমাদের ত্রিমাত্রিক গতির উদাহরণ। এবার আমরা এই যে স্থিতি, গতি, এই সব বস্তু নিয়ে আলোচনা করলাম, এগুলো সবই কিন্তু আপেক্ষিক। আসলে আমরা যে বস্তুটাকে এতক্ষণ ধরে স্থির কিংবা গতিশীল বলে ভেবে আসলাম সেটা আসলেই কি স্থির কিংবা আসলেই কি গতিশীল? আমাদের পৃথিবীতে বা মহাবিশ্বের মধ্যে কি পরম স্থির কিংবা পরম গতিশীল কোনো বস্তুর অস্তিত্ব আছে? আমরা এই বাড়ি, রাস্তা, ঘর এদেরকে স্থির বস্তু ভাবলাম, তাই তো? এবার আমরা যদি বিবেচনা করি যে এই যে বাড়ি, ঘর, রাস্তা এটা কার উপরে অবস্থিত? পৃথিবীর উপরে অবস্থিত, কিন্তু পৃথিবী তো নিজেই গতিশীল। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে বস্তুগুলোকে স্থির বস্তু ভেবেছিলাম ওরা কি আসলে স্থির বস্তু? না, সেগুলো কিন্তু স্থির বস্তু নয়। যেহেতু পৃথিবী নিজে গতিশীল তাহলে এই বস্তুগুলোও গতিশীল। তাই আমরা বলতে পারি এই মহাবিশ্বের মধ্যে পরম স্থির কোনো বস্তুর অস্তিত্ব নেই। পরম স্থির কোনো বস্তুর অস্তিত্ব নেই। এবার যদি মহাবিশ্বের মধ্যে পরম স্থির কোনো বস্তুর অস্তিত্ব না থাকে তাহলে পরম গতিশীল কোনো বস্তুর অস্তিত্ব থাকবে না। তাই আমরা বলতে পারি মহাবিশ্বের মধ্যে একদম স্থির বা পরম স্থির এরকম কোনো বস্তুর অস্তিত্ব নেই। কারণ যেসব বস্তুকে আমরা স্থির ভাবছি সেগুলো যেহেতু পৃথিবীর উপরে অবস্থিত, পৃথিবী গতিশীল, তাই ওই বস্তুগুলো গতিশীল। তাহলে আমরা দেখলাম এবার যে বিষয়টা সেটা হচ্ছে পরম স্থির বা পরম গতিশীল বস্তু। তাহলে মহাবিশ্বের মধ্যে পরম স্থির বা পরম গতিশীল বস্তুর কোনো অস্তিত্ব নেই। মহাবিশ্বের মধ্যে একদম পরম স্থির বা পরম গতিশীল বস্তুর কোনো অস্তিত্ব নেই। শর্টে আমরা এই লাইনটা মনে রাখলেই চলবে। এবার এই পরম গতিশীল বস্তু সম্পর্কে আমরা একটা উদাহরণ দেখে নিই। যেমন দুটো সমবেগে গতিশীল ট্রেনকে যদি আমরা বিবেচনা করি তাহলে ওই দুটো ট্রেন সমবেগে কোনো ট্র্যাক দিয়ে গতিশীল, এই একটা ট্র্যাক এবং এই একটা ট্র্যাক, এই দুটো ট্র্যাকের মধ্যে একটা ট্রেন সমবেগে গতিশীল। এই হলো আমাদের ট্রেন যেটা সমবেগে গতিশীল। কমন? দুটো ট্রেন এরকম সমবেগে গতিশীল, এরা সমবেগে গতিশীল। ওকে, এবার এই দুটো ট্রেনকে এখানে বাইরের কোনো দর্শক কি দেখবে?
যে দুটো ট্রেনই গতিশীল। বাইরে থেকে যদি আমরা দেখি এই দুটো ট্রেনকে, তাহলে কি মনে হবে? দুটো ট্রেনই গতিশীল। কিন্তু যখন এই ট্রেনের যাত্রীরা একে অপরকে দেখবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই ট্রেনের যাত্রীর ক্ষেত্রে এখানকার যাত্রীগুলো স্থির, আবার এই ট্রেনের যাত্রীর ক্ষেত্রে এখানকার যাত্রীরা স্থির। তাহলে আমরা দেখলাম একই জিনিস বাইরের দর্শকের কাছে গতিশীল, কিন্তু যখন ট্রেনের যাত্রীরা একে অপরের দিকে লক্ষ্য করছে, তারা দেখতে পাচ্ছে তাদের সাপেক্ষে আবার ওই জিনিসটাই স্থির। তাই আমরা বলতে পারি যে বস্তুকে আমরা গতিশীল ভাবছি সেটা আসলে গতিশীল নাও হতে পারে। তাই মহাবিশ্বের মধ্যে একদম পরম স্থির, একদম পরম গতিশীল কোনো বস্তুর অস্তিত্ব নেই। ওকে, তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম যে কোনো বস্তুর গতিকে আমরা বর্ণনা করছি, কোনো বস্তুর স্থিতিকে আমরা বর্ণনা করছি, সেটা কিন্তু কোনো না কোনো বস্তুর সাপেক্ষে অন্য কারো গতিকে আমরা বিবেচনা করছি। আগে আমরা গতি কিংবা স্থিতির যে সংজ্ঞা লিখেছিলাম সেটাতে একটা টার্ম মিসিং ছিল। কি মিসিং ছিল? যদি কোনো বস্তুর সাপেক্ষে সময়ের সঙ্গে গতিশীল হয়, তাহলে তাকে আমরা বলবো গতিশীল বস্তু। যখনই কোনো বস্তুর গতিকে কিংবা স্থিতিকে আমরা বিবেচনা করব, সেটা নিশ্চয়ই অন্য কোনো বস্তুর সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতিকে বিবেচনা করি, যেমন এখানে আমরা এই দর্শকের সাপেক্ষে ট্রেন দুটোর গতিকে, এই দুটো ট্রেনকে গতিশীল বলেছিলাম, আবার এই ট্রেনের যাত্রীর সাপেক্ষে এই ট্রেনের যাত্রীরা স্থির, তাহলে এর সাপেক্ষে এটা স্থির। সবসময় গতি কিংবা স্থিতি অন্য কারোর সাপেক্ষে বিবেচনা করতে হয়। তাই আমরা বলতে পারি যে যার সাপেক্ষে আমরা কোনো বস্তুর স্থিতি কিংবা গতি বিবেচনা করে থাকি, তাকে আমরা কি বলবো? নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র কাকে বলা হয়? নির্দেশতন্ত্র যার সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি বা গতি বর্ণনা করা হয়, তাকে বলা হয় নির্দেশতন্ত্র। তাকে আমরা কি বলবো? নির্দেশতন্ত্র। এবার এই নির্দেশতন্ত্রকেও আমরা সাধারণত প্রথমত দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে এই নির্দেশতন্ত্রের এবার শ্রেণী বিভাগটা আমরা দেখছি। শ্রেণী বিভাগ, প্রথমত আমরা একে দুই ভাগে ভাগ করব। একটা হলো কার্টেজীয় নির্দেশতন্ত্র, কার্টেজীয় নির্দেশতন্ত্র, আর একটা হলো পোলার নির্দেশতন্ত্র, পোলার নির্দেশতন্ত্র। কমন কার্টেজীয় নির্দেশতন্ত্র ও পোলার নির্দেশতন্ত্র। কার্টেজীয় নির্দেশতন্ত্র যেখানে কোনো বস্তুর অবস্থানকে আমরা এক্স, ওয়াই কিংবা জেড এই তিনটি অক্ষ দ্বারা প্রকাশ করে থাকি, কিংবা এই তিনটির মধ্যে একটি অক্ষ দ্বারা প্রকাশ করে থাকি, সেই ধরনের নির্দেশতন্ত্রকে আমরা বলবো কার্টেজীয় নির্দেশতন্ত্র। তাহলে প্রথমে আমরা আলোচনা করব কার্টেজীয় নির্দেশতন্ত্র সম্পর্কে। কার্টেজীয় নির্দেশতন্ত্র সম্পর্কে। নির্দেশতন্ত্র, এই নির্দেশতন্ত্রকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো একমাত্রিক নির্দেশতন্ত্র। কার্টেজীয় নির্দেশতন্ত্রকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: একমাত্রিক নির্দেশতন্ত্র, দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র ও ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। একমাত্রিক নির্দেশতন্ত্র কাকে বলবো? সরলরেখা বরাবর গতিশীল কোনো বস্তুর গতিকে বর্ণনা করতে গেলে যদি শুধুমাত্র একটি অক্ষের প্রয়োজন হয়, তাহলে সেই ধরনের নির্দেশতন্ত্রকে আমরা বলবো কার্টেজীয় নির্দেশতন্ত্র। যেমন সরলরেখা বরাবর গতিশীল একটা পিঁপড়ের গতিকে বর্ণনা করতে শুধুমাত্র আমাদের এক্স অক্ষের প্রয়োজন হয়, তাহলে এই ধরনের নির্দেশতন্ত্রকে আমরা বলবো কার্টেজীয় নির্দেশতন্ত্র। তাহলে কি বলবো? সরল রেখা বরাবর গতিশীল কোনো বস্তুর গতিকে বর্ণনা করতে যদি আমাদের একটি মাত্র
অক্ষের প্রয়োজন হয় তাকে বলা হয় একমাত্রিক নির্দেশতন্ত্র। একমাত্রিক নির্দেশতন্ত্র, ওকে, তাকে আমরা বলবো একমাত্রিক নির্দেশতন্ত্র। যেমন একটা পিঁপড়ে এভাবে সরলরেখা বরাবর গতিশীল, তাহলে একে বলবো আমরা মূলবিন্দু, যেখান থেকে যাত্রা শুরু করলো, এবং এই দিকের অক্ষটাকে আমরা বলবো এক্স অক্ষ। তাহলে পিঁপড়ের গতিকে বর্ণনা করতে গেলে শুধুমাত্র আমরা ও এক্স বা এক্স অক্ষ, এই একটা অক্ষের প্রয়োজন হবে। এবার দ্বিতীয়ত আমরা দেখব দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র কাকে বলা হয়? দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র কোনো সমতলে গতিশীল কোনো বস্তুর গতিকে বর্ণনা করতে গেলে যদি আমাদের এক্স অক্ষ ও ওয়াই অক্ষ দুটি অক্ষের প্রয়োজন হয়, তাহলে সেই ধরনের নির্দেশতন্ত্রকে আমরা বলবো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। কোনো সমতলে গতিশীল কোনো বস্তুর গতিকে বর্ণনা করতে যদি আমাদের দুটি অক্ষের প্রয়োজন হয় তাকে বলা হয় দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র। কমন, যেমন এই হলো আমাদের একটা তল, এই দিককারটাকে আমরা বলবো এক্স অক্ষ, এক্স অক্ষ, এদিককারটাকে আমরা বলবো, এদিককারটা আমাদের এক্স অক্ষ, এদিককারটা আমাদের ওয়াই অক্ষ। এইভাবে এই তলের মধ্যে কোনো একটা বস্তুর অবস্থান, এইভাবে সে যাত্রা শুরু করে, যে কোনোভাবে যাত্রা শুরু করে এই পি বিন্দুতে পৌঁছেছে, তাহলে পি বিন্দুর অবস্থানকে আমরা কিভাবে প্রকাশ করি? এক্স কমা ওয়াই। এখান থেকে যাত্রা শুরু করে প্রথমে আমরা সোজা এইভাবে এক্স বিন্দু পর্যন্ত যাব, তারপরে এখান থেকে শুরু করে এটা হলো ওয়াই, ওকে। তাহলে মূল বিন্দু ও সাপেক্ষে এই যে তার দূরত্ব, এটাকে আমরা বলবো, মূল বিন্দু থেকে এর যে দূরত্ব সেটাকে আমরা বলবো আর। এটা হলো এক্স, এটা হলো ওয়াই। এবার সমকোণী ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা সহজেই বের করে নিতে পারি এক্স ইজিক্যাল টু আর ইজিক্যাল টু অতিভুজ ইজিক্যাল টু রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কমন, তাহলে কোনো তলের মধ্যে এলোমেলোভাবে গতিশীল কোনো বস্তুর গতিকে বর্ণনা করতে গেলে আমাদের সবসময় দুটি অক্ষের প্রয়োজন হবে, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। এটাই হলো দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র, যেখানে আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে যতটা দূরত্ব গেছে এবং ওয়াই অক্ষ বরাবর যতটা দূরত্ব গেছে। এরপর তাহলে আমরা চলে গেলাম ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। 3 নম্বর, ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র কোনো ত্রিমাত্রিক দেশে গতিশীল, কোনো ত্রিমাত্রিক দেশে বলতে কি বোঝায়? যেমন কোনো ফাঁকা স্থান বা ফ্রি স্পেস যেটাকে আমরা বলি, যেমন আমাদের এই চারিপাশটা ফাঁকা, এই ধরনের ত্রিমাত্রিক দেশে গতিশীল কোনো বস্তুর গতিকে বর্ণনা করতে গেলে আমাদের 3টি অক্ষের প্রয়োজন হবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। যেমন একটা পাখির গতি, পাখি এক্স অক্ষ বরাবর যেতে পারে, ওয়াই অক্ষ বরাবর যেতে পারে, আবার জেড অক্ষ বরাবর যেতে পারে। তাহলে এই ধরনের গতিকে বর্ণনা করতে গেলে যদি আমাদের 3টি অক্ষের প্রয়োজন হয়, তাহলে তাকে আমরা বলবো ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। কোনো ত্রিমাত্রিক দেশে গতিশীল কোনো
বস্তুর গতিকে বর্ণনা করতে যদি এক্স, ওয়াই ও জেড তিনটি অক্ষের প্রয়োজন হয় তাকে বলা হয় ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র উদাহরণটা আমরা দেখলামই, যেমন একটা পাখির গতি। এবার ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রকে আমরা ঘনক কিংবা আয়তঘনক এর সঙ্গে কল্পনা করতে পারি। আমরা একটা আয়তঘনকের সঙ্গে যদি একে কল্পনা করি, তাহলে আমাদের বস্তুটা কি করেছে, এই অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। এটাকে আমরা ধরব আমাদের মূলবিন্দু। এখান থেকে যাত্রা শুরু করে এক্স অক্ষ বরাবর এই দূরত্ব গেছে, ওয়াই অক্ষ বরাবর এই দূরত্ব গেছে এবং এরপরে জেড অক্ষ বরাবর এই পর্যন্ত গিয়ে পৌঁছেছে। তাহলে এই যে কর্ণটা আয়ত ঘনকের এই যে কর্ণটা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটাকে আমরা বললাম জেড অক্ষ। কমন? তাহলে এই যে কর্ণটা, এই দূরত্বটাকে যদি আমরা আর বলে থাকি, তাহলে আমরা জানি আয়তঘনকের যে কর্ণের দৈর্ঘ্য সেটা কি হয়, আর ইজিক্যাল টু √x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এইভাবে আমরা মূল বিন্দুর সাপেক্ষে বস্তুটার যে সরণ সেটা বের করতে পারি। ওকে, তাহলে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র আমরা বুঝে গেলাম। এরপরে আমরা চলে যাব আমাদের পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র কাকে বলবো? যখন কোনো একটা বস্তুর অবস্থানকে আমরা এক্স, ওয়াই, জেড এইভাবে প্রকাশ না করে আর থিটা, আর হলো মূলবিন্দু থেকে সেই বস্তুটা যে অবস্থানে আছে তার দূরত্ব, তার সরলরৈখিক দূরত্ব, এবং থিটা হলো এক্স অক্ষের সঙ্গে, ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে বস্তুটা যে কোণ করে থাকে, আর ও থিটা এইভাবে প্রকাশ করি, তখন সেটাকেই আমরা বলবো কি, পোলার নির্দেশতন্ত্র। এরপরে তাহলে আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় যে শ্রেণীবিভাগ, পোলার নির্দেশতন্ত্র। পোলার নির্দেশতন্ত্র যদি কোনো সমতলে গতিশীল কোনো বস্তুর অবস্থান যখন আর থিটা রূপে প্রকাশ করা হয় তাকে বলা হয় পোলার নির্দেশতন্ত্র। ওকে, কোনো সমতলে গতিশীল যখনই কোনো বস্তুর গতিকে আমরা আর থিটা রূপে প্রকাশ করব, তখন সেই নির্দেশতন্ত্রকে আমরা বলবো পোলার নির্দেশতন্ত্র। এবার এই পোলার নির্দেশতন্ত্রের একটা ডায়াগ্রাম আমরা দেখিনি। এই হলো আমাদের একটা সমতল, এটাকে আমরা বলবো এক্স অক্ষ, এটাকে আমরা বলবো ওয়াই অক্ষ। এবার পি বিন্দুর অবস্থান হলো এইটা। তাহলে এখান থেকে এই দূরত্বটা হলো আর এটা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে থিটা। তাহলে পি বিন্দুর অবস্থানকে আমরা আর থিটা এভাবে প্রকাশ করে থাকি। এখন এই আর এর সঙ্গে এই যে এক্স অক্ষ, এটা তো এক্স অক্ষ ছিল, আর এটা হলো আমাদের ওয়াই অক্ষ। এক্স আর ওয়াই, মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর দূরত্ব এক্স, এবং মূলবিন্দু থেকে এবং সেখান থেকে আমাদের যে দূরত্ব ওয়াই অক্ষ বরাবর দূরত্ব সেটা হলো ওয়াই। তাহলে এই এক্স ওয়াইয়ের সঙ্গে আর এর একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা এবার আমরা দেখে নিব।
এবার এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের জন্য আমরা যদি সাইন থিটা বের করি, সাইন থিটা, তাহলে এটা মুছে দিলাম। সাইন থিটা সমান সমান কী হয়? লম্ব বাই অতিভুজ, লম্ব কোণটা এটা, অতিভুজ কোণটা এটা, লম্ব বাই অতিভুজ তাহলে এটা হলো ওয়াই বাই আর, অতএব ওয়াই ইজিক্যাল টু আর সাইন থিটা, কমন। এবং যদি আমরা কস থিটা সম্পর্কটা বের করি, কস থিটা, কস থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি হলো এক্স, অতিভুজ হলো আর, অতএব আমরা বলতে পারি এক্স ইজিক্যাল টু আর কস থিটা। ওকে, এবার দুটোকে যদি স্কোয়ার করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, স্কোয়ার করে যোগ করে দিলাম, তাহলে আমরা পাবো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখান থেকে আর স্কোয়ার কমন নিলে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান হয় 1, তাহলে এটা সমান সমান হলো আমাদের আর স্কোয়ার। অতএব আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আমরা আমাদের এই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেও বের করতে পারতাম। আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারের রুট ওভার, আর ইজিক্যাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইগুলো আমাদের পোলার নির্দেশতন্ত্রের ক্ষেত্রে বিভিন্ন রাশিমালাগুলো, এক্সের সঙ্গে আরের বা ওয়াইয়ের সঙ্গে আরের কী ধরনের সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমি ক্লাসটি এখানেই রাখছি। এরপরে আমাদের যে বাকি পার্টগুলো আছে সেগুলো ধীরে ধীরে আমি আপলোড করে দিব। ধন্যবাদ।